আসসালামু আলাইকুম। আমরা ক্লাসটা শুরু করি। আমাদের গত ক্লাসে আমরা কম্পিটিটিভ অ্যানালাইসিসে ছিলাম, তাই না? জেনারেল অ্যানালাইসিসটা শেষ করছিলাম আমরা। এর পরের পার্ট ছিল অন পেজ অ্যানালাইসিস। যেহেতু গত ক্লাসের টেমপ্লেটটা নাই, আমি একটু সার্চ করে বের করে নিই। আমাদের কিওয়ার্ডটা কি ছিল, কার মনে আছে? সেনসিটিভ স্টমাক, এটা দিছিলাম বলে না? যাই হোক, যে কোনো একটা নিলেই হলো। যে কোনো একটার আন্ডারে আমাদের প্রথম পেজে যে 10 জন আসবে, ওই 10 জনকে কি করতে হবে আমাদের? অ্যানালাইসিস করতে হচ্ছে। এই ক্ষেত্রে আমরা প্রথম পেজে একজনকে করেছি, আরগুলো তো আমরা পারবো। একজনকে যেহেতু পেরেছি, সবাইকে এভাবে করতে পারবো। এটা শেষ করেছি এবং অন পেজে আসি আমরা। সেক্ষেত্রে বরাবর মতোই, যেহেতু আমরা এখানে যার ছিল তার ইউআরএলকেই এখানে নিয়ে আসবো। যেহেতু গতকালকের ওই ফাইলটা নাই, আমি র্যান্ডমলি একটা সার্চ করে ইউআরএল নিয়ে আসতেছি। এই প্রথম ওয়েবসাইটে যাই। ওকে, কপি করলাম, এখানে বসালাম আমি এটা। ইউআরএল ক্যারেক্টার আমরা 50 ম্যাক্স নেই, কিন্তু এটার কোনো কি নাই, ক্রাইটেরিয়া বলতে পারবো না। একটা ওয়েবসাইটের ডোমেন নেম অনেক বড় হতেই পারে। 50 হলে ভালো। ইউআরএল ক্যারেক্টারটা যত, ইউআরএল ক্যারেক্টার কোনটা? এই যে এই পুরাটা এখানে ইউআরএল ক্যারেক্টার আমরা বলতেছি। 50-র মধ্যে হলে আমরা বলতেছি ভালো, যত কম ছোট হয় ভালো। কিন্তু এটার কোনো আপনি গ্যারান্টি দিতে পারবেন না। এখন আপনার একটা ডোমেন নেম হলো যে অনেক বড়, দেখা যায় ডোমেন নেম অনুযায়ী ইউআরএল নেম এমনিই বড় হয়ে যাচ্ছে, তখন আর কিছু করার থাকে না। তবে 50 ক্যারেক্টারের মধ্যে হলে ভালো। এটা কি 50 ক্যারেক্টারের মধ্যে আছে? অনেক বেশি হবে। এটা হলো যে একটা ওয়ার্ড কাউন্টার আছে, ওখানেও চেক করা যায়, অথবা আমরা ওয়ার্ড ফাইলে গেলেও কিন্তু এটা চেক করতে পারি। যেতে পারি, আর এখানেও কিন্তু দেখায় একটা 67। যদিও বা এগুলা বাদ দেয়, এইচটিটিপি এগুলা বাদ দিলেও কিন্তু 67-র কম হচ্ছে না। দেখা যায় যে নো স্পেস বা উইদাউট স্পেস 55টা আছে, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমরা এটা কি দিব গতকালকের ক্লাস অনুযায়ী? মনে আছে কি দিছিলাম? হ্যাঁ, তাহলে তো কি আছে, দ্যাট মিনস আমার জন্য কি ভালো, পজিটিভ। আমি এটাকে রেড কালার করে রাখতেই পারি। এরপর ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল একটা ট্যাগ আছে যেটা ব্যবহার করা হয়। ক্যানোনিক্যাল ট্যাগটা যদি ইন ডিটেলসে একটু বুঝাতে যায়, ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করা হলো যে আপনার ওয়েবসাইটটা যদি দুইটা ভার্সনে থাকে, ওয়েবসাইট কিন্তু দুইটা ভার্সনে রাখা যায়। একটা হচ্ছে ডাব্লিউ দিয়ে, মানে 3টা ডাব্লিউ দিয়ে, অথবা ডাব্লিউ ছাড়া। বর্তমানে লেটেস্ট হিসেবে ডাব্লিউ ছাড়াই অনেকে রাখে। দুইটা ভার্সনে যখন ওয়েবসাইট থাকবে, তখন গুগলকে বোঝানোর জন্য যে আমার দুইটা ভার্সনে ওয়েবসাইট আছে, বাট আমার একটাই ওয়েবসাইট। এটার কারণে একটা কারণ, একটা হচ্ছে গুগলকে প্রায়োরিটি দেওয়া। গুগল কোনটাকে র্যাঙ্কিংয়ে দেবে, ডাব্লিউ ভার্সনকে নাকি নন ডাব্লিউ ভার্সনকে র্যাঙ্কে দেবে, এটা একটা। একটা হলো যে মাঝে মধ্যে কপিরাইট ইস্যু হতে পারে, দুইটা ওয়েবসাইট থাকবে দুইটা ভার্সনে, কিন্তু কন্টেন্ট সেম থাকবে না। এই কারণে ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করা হয় যদি ওয়েবসাইটটা ডুয়েল ভার্সনে হয়। এটা এমনি চেক করতে পারি আমরা, চেক না করলেও এটা আমরা এসইউ যখন থাকে তখন তো চেক করি। আর তবুও ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করা ভালো। আমরা কন্ট্রোল ইউ দিলেও যখন ব্যাক এন্ডে চলে যাচ্ছি, এখানে কন্ট্রোল 5 দিয়ে ক্যানোনিক্যাল কথাটা যদি আমরা লিখি, কথাটা যদি আমরা লিখি, তখন আমরা এখানে ব্যাক এন্ডে একটু দেখতে পারবো যে ক্যানোনিক্যাল ট্যাগটা আছে কিনা। পাওয়া যাচ্ছে বলতেছে, দেখি। ক্যানোনিক্যাল আছে, বাট ক্যানোনিক্যাল ট্যাগ আছে। এইভাবে একবার চেক করতে পারি আমরা, অথবা আরেকটা এক্সটেনশনের মাধ্যমে আমরা চেক করতে পারি। কিভাবে? গত ক্লাসে মেবি আমরা এসইও কোয়াক নামে দেখছিলাম না একটা এক্সটেনশন?
এখানে যাব না, এসইও কোয়াক, আমরা একটু এক্সটেনশনটা লিখি। গুগলের জন্য আসছে, এক্সটেনশনটা একটু দিয়ে নেই। কি দেওয়া আছে? আপনি দিয়েছিলেন? আচ্ছা, তো দেখাচ্ছে এসইও কোয়াক এক্সটেনশনটা ওপেন করলে এখানে এই টোটাল একটা পেজ, এসইও কোয়াকটা হলো যে পার পেজ ওয়াইজ অডিট করে। আমরা এসইও অডিট করার জন্য বিভিন্ন টুলস ইউজ করি, যেমন স্ক্রিমিং ফ্রগ আছে, যেটার মাধ্যমে আমরা ফ্রি অফ কস্ট 500 পেজের অডিট করতে পারি, মানে ওয়েবসাইটে কি কি ভুল আছে। এছাড়াও পেইডের মধ্যে এচরিফ আছে, এসইএম রাশ আছে, এগুলোর মাধ্যমে করতে পারি। আর এটা যেটা এসইও কোয়াক একটা এক্সটেনশন, এটা হচ্ছে পার পেজ, একটা পেজকে অডিট করে অডিটের রিপোর্ট দিবে। সো এখান থেকে আমরা এই যে এখানে এই অপশনটাতে ডায়াগনোস, এখানে চলে যাব। এখানে গেলে গতকালকে অনেক অপশন দেখাচ্ছিল না আমাদেরকে, আজকে দেখাচ্ছে অপশনগুলো। সো এখানে যদি একটু নামি, ক্যানোনিক্যাল ট্যাগ আছে। সো আমরা দুইটা ওয়েতে দেখতে পাচ্ছি, কিন্তু একটা ম্যানুয়ালি ব্যাকএন্ডে গিয়ে দেখছি, আর একটা এক্সটেনশনের মাধ্যমেও দেখতে পারি। সো দুইটা ওয়েতে আমরা শিখলাম। সো ক্যানোনিক্যাল ট্যাগ কি আছে, তাহলে কি হবে? এটা আমার জন্য কি, সরি, আমার জন্য ব্যাড, ঠিক না? ওর আছে। আর এটা ছিল যে নাই, এটা আমরা ভুল করছি প্রথমে, ক্যারেক্টার বেশি আছে। হ্যাঁ, সো তার নাই, দ্যাট মিন্স আমার জন্য বেটার। কালার করছি, কালার নো ইয়েস লিখতেছি, টোটাল আপনার উপর, আপনি যেভাবে নিজেকে ভালো বুঝেন। হ্যাঁ, ওর ভালো আমার জন্য খারাপ, ঠিক আছে? কারণ আমরা কি মানুষের ভালো দেখতে পারি না নাকি? হ্যাঁ, হ্যাঁ, সো মানুষের ভালো আমরা দেখতে পারি না, এটা আর কি। যেহেতু কম্পিউটার, তার ভালো দেখা যাবে না, যার যত দুর্বল জায়গায় পাই ততই আমার জন্য লাভ, তত এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা আমার জন্য বেটার হবে। সো টাইটেল, টাইটেল বলতে গতকালকে একটু আলোচনা করছিলাম মেটা টাইটেল নিয়ে। মেটা টাইটেলটা কি আইডিয়া আছে? যখন আমরা এই যে এই লেখা লিখে সার্চ করেছি না, এখানে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে টাইটেলটা শো করে তাকে কি বলে? মেটা টাইটেল। এটা কিন্তু পেজের কোথাও না, পেজের ব্যাক এন্ডে থাকে, পেজের সামনে না। যখন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, গুগল হতে পারে, আমরা কোথায় মজিলা তো সার্চ করতে পারি, যখন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে তো আমাকে এই রেজাল্টটা দেয়। এই পেজটা কখন সার্চ কোয়ারিতে সার্চ করার পর যখন কিছু ওয়েবসাইটের রেজাল্ট দেয়, এটা কোথায় দেয়? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দেয়। এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে টাইটেলটা শো করে এটাকে কি বলে? মেটা টাইটেল। এখানে একটা ছোট ডেসক্রিপশন শো করে না, এটাকে বলে মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, সো মেটা টাইটেল খুবই ইম্পর্টেন্ট, যেহেতু প্রথমে ওয়েবসাইট মানুষ দেখা যায় এটা দেখে কিন্তু ওয়েবসাইটে ক্লিক করে ঢুকে। এবং ডেসক্রিপশনটা কি? আমার যে ওয়েবসাইটের পুরো কন্টেন্টের সার সংক্ষেপটা আমরা ডেসক্রিপশনে রাখি, এবং টাইটেলে আরও ছোট করে টাইটেল দ্বারা বুঝাতে পারি তাকে যে ভিতরে কি আছে। এবং গতকালকে আমরা চেকও করছিলাম না এই জায়গায় কিওয়ার্ড আছে কিনা, এবং কিওয়ার্ডগুলো আমার এই জায়গায় আছে কিনা। সো সেক্ষেত্রে আমাকে গুগল বলতেছে যে তোমার মেটা টাইটেলের লেন্থ কত হবে। এই যে মেটা টাইটেল যেটা আছে, এটা লেন্থ, একটা তো লেন্থ আছে, ঠিক না? ক্যারেক্টার থাকা লাগবে না, আমি তো পুরো ইতিহাস লিখতে পারবো না, একটা লেন্থ আছে। লেন্থের বাইরে গেলে এই যে এখানে ডট ডট দেখাচ্ছে না, এইখানেও ডট ডট দেখায়, তাহলে এটা কি ভালো দেখাবে? দেখাবে না। সো গুগল বলতেছে এটা 50 থেকে 60-এর মধ্যে রাখো মেটা টাইটেল। তাহলে গুগল যদি বলো, আগে কিন্তু 65 পর্যন্ত ছিল একসময়। সো এটা কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটে আপনাদেরকে আগে বলছে আপনাদের কি করতে হবে, আপডেটেড থাকতে হবে। এটা মাঝে মধ্যে আমরা কিন্তু সার্চ করে বের করতে পারি, ঠিক না? কি লিখবো? মেটা টাইটেল লেন্থ অ্যাজ পার গুগল লিখলাম, তাহলে তো আমাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে। আমি মুখস্থ বলবো কেন? অ্যাজ এ ডিজিটাল মার্কেটার কখনোই কোনো মুখস্থ কথা বলা ঠিক না। হ্যাঁ, পরীক্ষার আগে পরীক্ষাতে তো লিখতে হবে, এর আগে আমরা নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট করবো। এইসব জিনিসগুলো আমরা প্রতিনিয়ত সার্চ করে দেখে একটু নিজেকে আপডেটেড রাখবো, আসলে কোনো চেঞ্জেস কোথাও, এটার ক্ষেত্রে না, সবগুলোর ক্ষেত্রে সবসময় চেঞ্জেস আসতেছে কিনা এই জিনিসটা দেখবো। সো কত বলতেছে? 50 থেকে 50, যেটা আমরা বললাম 60 ক্যারেক্টারের বেশি না যাওয়া। কারণ 60 ক্যারেক্টারের বেশি গেলে আবার কি হবে? এখানে ডট ডট আসবে। সেই ক্ষেত্রে
60 হওয়া দরকার। এবং এখানে আরেকটা ব্যাপার আছে যে পিক্সেলের একটা ব্যাপার আছে, কারণ হল যে আমরা যে ভিজুয়াল দেখতেছি এটা কিন্তু একটা পিক্সেলের উপর মেজারমেন্ট করা আসে। সো পিক্সেলেরটা আপনারা বের করতে পারবেন আশা করতেছি, যেভাবে আমি সার্চ করছি সেভাবে বের করা যাবে না। এবং মেটা ডেসক্রিপশনে কিন্তু একটা পিক্সেল আছে। সো আমাকে যেমনি ক্যারেক্টারটাও ঠিক রাখবে, আবার পিক্সেলের আন্ডারও কিন্তু জিনিসটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, শুধু 57 ক্যারেক্টার লিখলাম, 57 ক্যারেক্টার সবগুলো যদি আমি ক্যাপিটাল লেটার দিই পিক্সেল কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, স্মল লেটার দিলে পিক্সেলটা কমবে। সো পিক্সেল এবং ক্যারেক্টার দুটোই আমার মাথায় রাখা লাগবে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে। ওকে, আশা করতেছি ক্লিয়ার হচ্ছে। সো এইটার কয়টা আছে, এসইও কোয়াক আমাকে দেখাই দিবে যে টাইটেল কত ক্যারেক্টার, 45 ক্যারেক্টার। হ্যাঁ, এখানে আপনাকে চাইলে টিপসও দিবে সে কি করা উচিত কি করা উচিত না। হ্যাঁ, টিপসও দেয়। 45 ক্যারেক্টার, তো 50 থেকে 60 থাকা দরকার, ঠিক না? তো 50 আছে কত, 45 ক্যারেক্টার। দেখার দরকার নেই, এই যে সে দিয়ে দিছে, দেখেন টাইটেলটা কি, এই যে এখানে শেয়ার করতে, বেস ক্যাট ফুড ফর সেনসিটিভ স্টোমাক। দেখেন বেস ক্যাট ফুড ফর সেনসিটিভ স্টোমাকস, এটা কিন্তু সে দিয়ে দিছে। তাহলে 45 এটা কি ভালো হবে না খারাপ হবে? একটু লিখতে পারতো সে, এটা ভালোর দিকে ধরা যায়, 57 বেশি না হলে হলো। হ্যাঁ, বাট কিওয়ার্ডটা যেহেতু আছে এবং একটা লেন্থ আছে, সো লিখতেই পারি ইয়েস বা গুড, আপনি যেটাই লেখেন ভালো। এরপর মেটা ডেসক্রিপশন 140 থেকে 155 হওয়া বেটার, এটাও কিন্তু গুগলে আমাকে বলে দিবে। হ্যাঁ, এখানে 155 থেকে 160 বলছে। সো আমি এখানে এটা কেন রাখছি এটা তো আপনি জানবেন, আমি এখানে কেন রাখছি, এতর ভিতর রাখতে পারলে ভালো, এতর মধ্যে রাখতে পারলে ভালো, কিন্তু পিক্সেলের একটা ব্যাপার আছে, আমি একদম বরাবর চলে যেতে পারতেছি না, এই জন্য এতর ভিতর রাখতে পারলে ভালো। এই জন্য এই ক্যারেক্টারটা 160 না রেখে আমি 155 রাখার চেষ্টা করছি। আমার এখানে যেগুলো এগুলো হলো যে এতটুকুর মধ্যে হলে ভালো, এটা রাখছি। আর আপনি গুগলে সার্চ করে জেনে নেবেন যে সে কতটুকু দিচ্ছে। ওকে, সো এটার জন্য আমাদেরকে কে হেল্প করবে, এসইও কোয়াক আমাদেরকে হেল্প করবে। আমরা চলে যাব মেটা ডেসক্রিপশন, কত আছে 149, দ্যাটস গুড। এগুলা দিয়ে কখনো ইয়া পাবেন না যে, এগুলো দেখে কখনো রেট বেশি দেখে ভয় পাবেন না যে স্বাভাবিকভাবে ও এগুলা মেনটেন করছে বিদায় কিন্তু গুগলে প্রথম র্যাঙ্কে দিছে, অন্যান্য জিনিস সবগুলো তো মেনটেন করছে, এই জন্য তো গুগল তাকে র্যাঙ্কে দিছে। এই জন্য বেশি ইয়েস হলে ঘাবড়ানোর কোনো দরকার নেই। হেডিং, এখন হলো যে হেডিংটা আমাদেরকে দেখতে হবে। হেডিংটা কি, হেডিং হলো যে H1 ট্যাগ। আমরা যখন একটা পেজে যাই, ট্যাগ সম্পর্কে, H1 ট্যাগ বা ট্যাগ সম্পর্কে কোনো ধারণা আছে কারো? H1 মানে হেডিং ট্যাগ কয়টা হয়, 6টা, H1 থেকে H6 পর্যন্ত। সো H1 প্রত্যেকটা পেজের জন্য গুগল বলতেছে একটা হবে, আরগুলো আপনি ইউজ করেন, বাট এগুলো ইউজ করারও একটা সিকোয়েন্স আছে। এগুলো ইউজ করতে হয় কি, যে টপিকটা বা হেডলাইনটা আমার ইম্পর্টেন্স। এখন হলো যে এক তো থাকবে একটাই, দুইটা ব্যবহার করার কোনো সুযোগ নাই। দুই যেটা থাকবে এটার আন্ডার থাকবে H3, আবার H2 আন্ডার H3 আছে, H3 লিখলেন, লিখার পর যদি আরো একটা ট্যাগ পাইলেন যেটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ওকে, তাহলে ওইটা কি হবে, আবার H2 হবে। সিকোয়েন্সটা বুঝতে পারতেছেন? H2 আন্ডারে কিন্তু H3 থাকবে, H3 আন্ডারে H4 থাকবে। ট্যাগগুলো এভাবে ব্যবহার করার আগে গুগল এভাবে পছন্দ করে। কোনো সমস্যা নেই, বাট এটার মধ্যে গুগল শুধু একটা জিনিস দেখে, H1টা একটা আছে কিনা। আরগুলা সিকোয়েন্সটা অবশ্যই দেখে, পরবর্তীতে যখন আপনাকে একদম সামনের দিকে দেবে তখন অনেক কিছুই দেখে। সো সিকোয়েন্সটা হলো যে, সাপোজ আমি যদি একটু বুঝাই আপনাদেরকে, আমি একটু কিছু ইয়া নিয়ে আসি। মাউসের ইয়া না থাকলে মাউসগুলো ঝামেলা করে এখানে। সো আমরা একটা ওয়ার্ড ফাইল নেই, মনে করলাম এটা একটা কন্টেন্ট,
যেটা হলো যে ডিজিটাল মার্কেটিং নিয়ে। হ্যাঁ, সো সাপোজ আমি ধরলাম ডিজিটাল মার্কেটিং কি আমার H1 হবে, ঠিক না? এই ডিজিটাল মার্কেটিং আন্ডার যখন কন্টেন্টটা লিখতেছে, এখানে ধরেন আমাদের উনি লিখলেন সাপোজ, এরপরে উনি একটু লিখলেন, এরপরে আমি কন্টেন্ট লিখলাম। আমি যখন এটাকে আমার মেন ফোকাস কিওয়ার্ড ধরতেছি, তাহলে এটা আমার কি হচ্ছে H1 বা মেইন টাইটেল। হ্যাঁ, মেইন টাইটেলে অবশ্যই আমার ফোকাস কিওয়ার্ড থাকা লাগবে। কন্টেন্ট যখন লিখবো, পেজে হোক আমার পোস্টে হোক, যখন লিখবো প্রত্যেকটা তো একটা টাইটেল থাকবে না ভিতরে। সো ওই মেইন টাইটেলটা কি হবে H1, এবং ওখানে অবশ্যই আমার যে ফোকাস কিওয়ার্ডটা, যে কিওয়ার্ড নিয়ে আমি কন্টেন্ট লিখতেছি, ওই ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই থাকা লাগবে। লাস্ট ক্লাসেও আমি আলোচনা করছিলাম। এবং এর আন্ডারে কন্টেন্টগুলোতে কে কে লিখতেছে, তাহলে এটা কি হয়ে যাবে H2। H2 ধরলাম, H2 আন্ডারে উনি কি করলো, আরো কয়েকটা পয়েন্ট আউট করতে চাইতেছে। এখানে ধরেন এই পয়েন্টের আন্ডারে কিছু লিখবে, আবার ধরেন এই পয়েন্টের আন্ডারে কিছু লিখবে। যখন আমি এগুলাকে পয়েন্ট করতে চাইতেছি বা বলবা পয়েন্ট আকারে দেখাতে চাইছি, তখন H2 আন্ডারে আছে এই তিনটা পয়েন্টটা কি হয়ে যাবে H3। সো এইটা কি হবে তাহলে H2 হবে, কারণ এটার ওয়েট এবং এটার ওয়েট সেম। এটার ভিতরে যদি আবার থাকে, ওইটা আবার H3 তে যাচ্ছে। সিকোয়েন্সটা বুঝতে পারছে কিভাবে হেডিং ট্যাগগুলো কন্টেন্টে ব্যবহার করা লাগে। হ্যাঁ, সাব পয়েন্টগুলো আসলে এটার আন্ডারে 2 আন্ডারে 3 হচ্ছে, আবার এটার ওয়েট যখন এটার সাথে মিলে যাচ্ছে, এটা আবার কিন্তু 2 তে যাচ্ছে। হ্যাঁ, একই ক্যাটাগরিতে থাকবে। সো এইভাবে হেডিং ট্যাগগুলো ব্যবহার করা লাগে। সো আমাদের অন্যগুলো নিয়ে মাথা ব্যথা নাই। গুগলের মাথা ব্যথা কোথায়, H1 কয়টা আমি ব্যবহার করছি এটা দেখার জন্য এই যে হেডিং এ এখানে চলে যাব, এখানে ভিউ আদার্স দিলে H1 কয়টা ব্যবহার করছে সে, এগুলো একটু নিয়ে আসবো, নিয়ে এখানে রাখার চেষ্টা করব। এক্সেলে চাপ পড়ে যাচ্ছে। তো H1 কয়টা ব্যবহার করছে, একটা। H2 10টা, H3 এগুলো তো মাথা ব্যথা। আমার মাথা ব্যথা কি H1 সে মাল্টিপল ব্যবহার করছে কিনা, এই জিনিসটা জাস্ট চেক করে বের করব। হ্যাঁ, এই বলছে ইমেজ অল্টার ট্যাগ। গতকাল ক্লাসে একটু দেখাইছিলাম ব্যাকএন্ডে গিয়ে, যে কোনো ইমেজের যদি ব্যাকএন্ডে অল্টার ট্যাগ দেখতে হয়, এটা একটা অল্টার ট্যাগ। দ্যাট মিনস অনেক সময় আমরা দেখি ইমেজটা ডাউনলোড হতে যখন দেরি হয়, একটা শব্দ দেখায়, ইমেজটা একটু ব্রেক আকার দিয়ে একটা লেখা দেখায়, এটাকে কি বলে অল্টার ট্যাগস। এটা হচ্ছে অল্টার ট্যাগস, একটা ট্যাগের মাধ্যমে এটা শো করানো হয়। ব্যাকএন্ডে সিন তো সব তো ট্যাগ বা কোডিং লেখা হয়, ট্যাগের মাধ্যমে এটা শো করানো হয়। সেক্ষেত্রে আমরা যদি এই ইমেজের ব্যাকএন্ডে একটু যাই, ইনস্পেক্ট একটু ক্লিক করি, এলিমেন্টস এটা দিয়ে ধরি, ইমেজ এখানে দেখেন সোর্স আছে, HTTP আছে, ডাটা অল্টার ট্যাগটা কি ওরা ইউজ করে নাই নাকি সোর্স থেকে দেখাচ্ছে। এই যে ALT আছে না, একটু দেখি ALTটা, আমি একটু স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ALTর ভিতরে কি আছে, হ্যাপি ক্যাট। আমি যদি এখন এই ইমেজটার সোর্সটা একটু ডিলিট করি, এই সোর্সটা একটু ডিলিট করি, ওটা কি দেখাচ্ছে, ইমেজটা আর না না আসলে কি দেখাবে, হ্যাপি ক্যাট কথাটা দেখাচ্ছে। সো বুঝতে পারছি অল্টার টেক্সটটা কি। ওকে, যখন ইমেজটা শো হবে না লোডিং এর জন্য, বা ইমেজটা কখনো ব্রোক হয়ে যাবে, তো ওখানে তো গুগল বলতেছে ব্যাকএন্ড আসিন গুগল কি ইমেজটা পড়তে পারে, গুগল এই ট্যাক্সটাই পড়বে বা ট্যাগটাই পড়বে। হ্যাঁ, সো এটা অবশ্যই ইমেজের পিছনে গুগল বলছে প্রত্যেকটা যতগুলো ইমেজ ব্যবহার করবা প্রত্যেকটাতে অবশ্যই অল্টার ট্যাগ ব্যবহার করতে হবে, এবং অল্টার ট্যাগের ভিতরে অবশ্যই অল্টার ট্যাগস থাকা লাগবে। সো এখানে কতগুলো মিসিং আছে আমরা একটু দেখি। এখানে যদি আমরা চলে যাই, এটাকে বন্ধ করি, আবার একটু রিলোড দেই, আগের পজিশনে পৌঁছে যাবে। এবং এসইউ কোয়াক দিয়ে যেহেতু আমরা অ্যানালাইসিস করতেছি, আমরা ইমেজ অপশনে যাব, কয়টা আছে 21টা ইমেজ সে ব্যবহার করছে এই পেজে। আচ্ছা,
আরেকটা কথা বলি, গতকালকে একটু বলছেন, আবার রিপিট করে, আমাদের কিন্তু তার কম্পিটিশন ওই পেজের সাথে, কিন্তু কারণ ওই পেজে সে কন্টেন্টটা লিখছে এবং আমি ওই কিওয়ার্ড নিয়ে ওই কন্টেন্ট নিয়ে কিন্তু র্যাঙ্কে যাইতে চাইতেছি। ওর ওয়েবসাইটে অনেক কন্টেন্ট থাকতে পারে, আমারও ওয়েবসাইটে অনেক কন্টেন্ট থাকতে পারে, বাট আমি ওর সাথে আমার কম্পিউটার অ্যানালিসিসটা কার সাথে হচ্ছে, ওর ওই স্পেসিফিক পেজের সাথে, যে পেজে আমি যে কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে যেতে চাইতেছি সেই কিওয়ার্ড নিয়ে সে কন্টেন্ট লিখেছে, সেই পেজকে আমি ফেলতে চাইতেছি, ঠিক না? ওকে, এই জন্য আমি সিঙ্গেল পেজের অডিট করে আমি কম্পিউটার অ্যানালাইসিসটা করতেছি। আপনাদের এই প্রশ্নটা কথা থাকবে যে পুরো ওয়েবসাইট করতেছেন না, একটাই পেজ তো, আমি তো বিট করবো তার একটা পেজকে, পুরো ওয়েবসাইটকে তো বিট করবো না। ওকে, 21টা আছে, সো এখানে কি লিখবো, জেড 21টা লিখে দেই, সো এটা আমার জন্য ভালো। ওকে, HTML অ্যান্ড টেক্সট রেশিও 25% থাকা ভালো, যদিও বা বলে এক সময় কিন্তু দেখা যায় যে অনেক যখন কন্টেন্ট হবে হবে, এটা মেনটেন করা অনেক সময় ক্লিয়ার হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, বাস এটা ইম্পর্টেন্ট না, তাও দেখে রাখা ভালো। গুগল যেহেতু একটা পয়েন্ট আকারে দিয়ে রাখছিল অনেক আগে, এখনো কিছু কিছু কাজ করে, সো এটা একটু চেক করে নেওয়া ভালো, ইম্পর্টেন্ট না হলেও চেক করে নেওয়া ভালো। এটা আমরা চলে যাবে, টেক্সট রেশিও কত আছে, 12.19%, সো এটা 25% মিনিমাম মেনটেন করা ভালো। HTML হচ্ছে আমি যে কোড লিখছি এবং আমার টেক্সট, এটার একটা রেশিও, আমি যে কোডগুলো ব্যবহার করছি ওগুলো এবং আমার কন্টেন্টের মানে টেক্সট যেগুলো লিখছি এটার একটা রেশিও। হ্যাঁ, আমরা আবার কন্টেন্ট লিখি না, যে কন্টেন্টগুলো তো লিখতেছি, হ্যাঁ এলিমেন্টগুলো আর কি, তো এটাও আমার জন্য ভালো। AMP HTML যে কোডগুলো থাকতেছে H1 ট্যাগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার একটা পার্সেন্টেজ 25% রেশিও মেনটেন করা ভালো ট্যাক্সের এগেনস্টে HTML এর কোডগুলো। AMP এটা হলো যে অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ, মোবাইল ফ্রেন্ডলিটা চেক করা যে এর ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। হ্যাঁ, অবশ্যই তো বর্তমানে আমরা কি করি, পিসির থেকে মোবাইলে বেশি ইউজ করি না, সেক্ষেত্রে গুগল কিন্তু এটা খুব ভালোভাবে দেখে, মোবাইলের স্পিড, মোবাইলের কি, মোবাইলের আপনার রেসপন্সিভ যেটা আমরা করি ওয়েবসাইটকে, মোবাইলে আপনার ওয়েবসাইটটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, যে মোবাইলে নিয়ে গেলাম ছবির উপর লেখা উঠে গেছে, পিসিতে আবার ভালো দেখা যাচ্ছে, এমন হতে পারে। সো এটা কিন্তু গুগল কখনো এই ধরনের ওয়েবসাইটের প্রবলেম থাকলে ওয়েবসাইট কিন্তু র্যাঙ্কে দেয় না। সো আমার দেখি কম্পিটিটর সেটা মেনটেন করছে কিনা। সো এএমপি এখানে একটু নিচে চলে যায়, এএমপিটা অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ, এটা শো করতেছে না, এমপি ছিল আগে, সেটা বোধহয় অপশন অন্য জায়গায় নিয়ে গেছে। এইভাবে না হলে আমরা ম্যানুয়ালি চেক করতে পারি, যখন আমরা কন্ট্রোল ইউ দিছি ইন্সপেক্টরে চলে গেছে, রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গেলাম, এইখানে যে এই যে পিসির একটা ছবি শো আছে, এখানে দিলে দেখাচ্ছে আসলে রেসপন্সিভ কিনা। হ্যাঁ, আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, আইফোনে নিয়ে যেতে পারবো, এরপর এখান থেকে চেঞ্জ করে আমি এটাতে দেখব প্রত্যেকটা মোবাইলে আশা করতেছে মোটামুটি কি ভালো রেসপন্সিভ সে শো করতেছে নাকি। অন্য সময় হলে কি হবে, এই ছবির উপরে কি হবে, আরেকটা ছবি উঠে যাবে, ট্যাক্সের উপরে এই জায়গা দেখবেন যে এই জায়গার উপরে এই জায়গা উঠে গেছে, ছবির উপরে ট্যাক্সগুলো উঠে গেছে, এটা অন্যরকম হয়ে গেছে, এরকম হতে পারে। সো দু একটা চেক করলে আশা করে বোঝা যায় যে এটা রেসপন্সিভ কিনা। সো এটা রেসপন্সিভ, তাই তো প্রত্যেকটা ফরম্যাটে ভালো দেখাচ্ছে। এক্সএমএল সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ হলো যে গুগলের ব্যাকএন্ডে আপনার যে ইউআরএল আছে না, এটা একটা সাইট ম্যাপ তৈরি করা লাগে। এক্সএমএল সাইট ম্যাপ হলো যে গুগল যখন ক্রলিং এবং ইন্ডেক্সিং করে, মানে গুগলে যখন আমরা কোনো কিছু লিখে এই যে সার্চ করেছি, সার্চ করার পর কিন্তু সে বিভিন্ন ওয়েবসাইটে গেছে, যাওয়ার পর সে আবার ফেরত আসছে, ওই যাওয়া আসাকে আমরা বলি ক্রলিং, এবং যাওয়া আসার মাঝখানে সে কি করছে, ওই ওয়েবসাইটে কি কি জিনিস আছে এগুলো তার মেমোরিতে করে নিয়ে আসছে, নাহলে সে তো আমাকে এখানে রেজাল্ট দেখাতে পারবে না। এই যে তার মেমোরিতে করে নিয়ে আসে, এটাকে আমরা বলি ইন্ডেক্সিং। সো ক্রলিং এবং ইন্ডেক্সিং যখন করতে যাই, ব্যাকএন্ড সিন আমাদের কিছু কিছু সাইট ম্যাপ রাখা লাগে তার সুবিধার্থে।
যেমন প্রথমে আমাদের কিছু রাখা লাগে হলো যে robot.txt ফাইল থাকে, গুগল ক্রলিং করার সময় আগে robot.txt ফাইলে যায়, এটা একটু পরে দেখবো। সো robot.txt ফাইল হলো যে কি ওর কি আছে কিনা, ওর ওখানে robot.txt একটা ফাইল থাকা লাগে ওয়েবসাইটে ব্যাকএন্ডের কাজ আর কি, থাকলে ওইটা হলো যে ওয়েবসাইটে দারোয়ান বলে থাকি, সে নির্দেশ দেয় যে তুমি কোন পেজে যেতে পারবা কোন পেজে যেতে পারবা না। এমন হতে পারে আমার ওয়েবসাইট লাইভে আছে, একটা পেজের কাজ চলতেছে, ওকে আমি মানা করতে পারবো ওইটার দ্বারা কোন পেজে যেতে পারবা কোন পেজে যেতে পারবা না। এই জিনিসটা আমি robots.txt এর মাধ্যমে তাকে মানা করতে পারি। এরপরে robot.txt পর গুগল কোথায় যায়, এক্সএমএল সাইট ম্যাপে যায়, যখন সে বুঝতে পারছে কোন পেজে যাবো কোন পেজে যাবো না, এবং এক্সএমএল সাইট ম্যাপে যায় সে দিক নির্দেশনা পায় যে এই বিল্ডিং এর দিক নির্দেশনা আছে এই রুম এই রুম, তখন সে বিভিন্ন রুমে ভিজিট করে ওয়েবসাইটের ক্রলিং করার পর মাথায় ইন্ডেক্সিং করে নিয়ে আসে। বুঝতে পারছি প্রসেসটা? ওকে। সো সেই ক্ষেত্রে এক্সএমএল সাইট ম্যাপ না থাকলে তো গুগল কি করবে, কোথায় যাবে, সে তো মাথা ঘুরে যাবে ওয়েবসাইটে গিয়ে। এখন আসার নিচে আসার পর যদি আমি কোনো নির্দেশনা না পাই, প্রথমে ঢোকার সময় একজন সিকিউরিটি আছে না, সিকিউরিটি হলো যে আমার কি robot.txt, সে বলতে পারবে আপনি এই রুমে যেতে পারবেন না কিন্তু এই রুমে যেতে পারবেন, এবং সে আবার সাইট ম্যাপ হলো যে কি নিচে যদি একটা বোর্ড থাকে যে এই রুম এখানে এই রুম এখানে, আমি আমার জায়গা মতো যেতে পারবো। সো ওইটা হলো যে কি এক্সএমএল সাইট ম্যাপ, যেটা গুগলের জন্য দরকার। সো এটা আছে কিনা এটা আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে এক্সএমএল সাইট ম্যাপ আছে আছে, সে বলতেছে আছে, সো ইয়েস দিলাম। একটু আগে যে আলোচনা করলাম কি নিয়ে, robot.txt, গুগল কোথায় আসে আগে robot.txt আছে, এরপর সাইট ম্যাপে যায়। সো robot.txt আছে কিনা আমরা যদি একটু চেক করি, এখানে দেখাচ্ছে robot.txt আছে। এগুলো আবার ম্যানুয়ালিও চেক করা যায়। সো ম্যানুয়ালি চেকটাও দ্রুততার সাথে আপনাদেরকে একটু দেখাই দিই। ম্যানুয়ালি চেক করার জন্য আমার ওর ওয়েবসাইটে যেতে হবে, হ্যাঁ, পেজে না গিয়ে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর আমি একটু নোটপ্যাডে দেখাই বড় করে, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। এখানে যাওয়ার পর আপনি লিখবেন sitemap.xml, এটা যখন লিখবেন তখন আমি এখান থেকে লিখে সার্চ করতেছি, কি জন্য সার্চে লিখলে আপনার দেখতে কষ্ট হবে। এই যে এভাবে যখন সার্চ করবেন, এই যে দেখছেন সাইট ম্যাপ নামক একটা অপশন আছে, আর যদি না থাকে কাস্টম 404 পেজ দেখাবে বা এ পেজ নট ফাউন্ড, রিডাইরেক্ট করে আবার আপনাকে এই যে এই পেজে নিয়ে আসবে, তখন বুঝবেন এক্সএমএল সাইট ম্যাপ নাই। আর সেম জায়গায় যখন আপনি সাইট ম্যাপের জায়গায় আপনি যখন লিখতেছেন robots.txt, এটা লিখে সার্চ করবেন robot.txt, এখানে যত কিছুই লেখা থাক, যখন দেখবেন ইউজার এজেন্ট হ্যাশ আছে স্টার আছে, তখন বুঝবেন robot.txt আছে। আর এগুলো হচ্ছে অ্যালাউ করছে, সে এই পেজে যাও, ডিসঅ্যালাউ মিন্স এই পেজে তুমি যেতে পারবে না। আরো কিছু ব্যাপার আছে, তো বুঝতে পারছি এই দুইটা বিষয়। গুগল অ্যানালিটিক্স কি ধারণা আছে কারো? হ্যাঁ, বলেন। হ্যাঁ, ওয়েবসাইটের ডাটাগুলো পাওয়া যায়, অ্যানালিটিক্যাল ডাটাগুলো, কোত্থেকে ট্রাফিক আসতেছে, কারা ভিজিট করতেছে, কতক্ষণ সময় ধরে করতেছে, নতুন কত ইউজার আছে, কত ইউজার কতক্ষণ থাকতেছে, এই জিনিসগুলো কি গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে পায়। গুগলের প্রপার্টি ছিল আগে, এগুলোকে সবকিছু ছিল ওয়েবমাস্টার টুল নামে আমরা চিনতাম, এখন এই প্রপার্টিগুলো কি করতেছে গুগলে ভাগ করছে, গুগল অ্যানালিটিক্সে নিয়ে গেছে, গুগল সার্চ কনসোলে নিয়ে গেছে। সার্চ কনসোলটা কি? গুগল সার্চ কনসোল হচ্ছে ওই জায়গা যে জায়গাতে মানুষ কি করে, যে জায়গা হলো যে ওয়েবসাইটের ওনারের সাথে গুগলের কানেক্টেড একটা জায়গা, যেখানে আপনার ওয়েবসাইটে ভুল আছে কিনা এসব জিনিস সে কি করে, ওই জায়গায় মেসেজ থ্রো করে যে আপনার ওয়েবসাইটে কোনো ভুল আছে কিনা কি আছে সবকিছু ঠিক করে। আর অ্যানালিটিক্স হলো যে যেখানে আপনার ট্রাফিক কোত্থেকে আসতেছে, কোন ডিভাইস থেকে আসতেছে, কোন কান্ট্রি থেকে আসতেছে, ইভেন তো বর্তমানে লাইভ আপনার ওয়েবসাইটে কোন কোন জায়গা থেকে লোক ভিজিট করতেছে এগুলা দেখা যায়। ওকে, সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। সো গুগল অ্যানালিটিক্সটা তার ওখানে ওয়েবসাইটে সেট করা আছে কিনা, সেট না করলে তো আমি ডাটাই পাবো না। ঠিক আছে, এই জিনিসটা একটু চেক করে নিতে হবে আমার কম্পিটিটর ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স সেট করা আছে কিনা। গুগল অ্যানালিটিক্স সেট করা আছে, এটাও দিলাম ইয়েস। এটাও আবার আপনি ব্যাক এন্ডে গিয়ে সার্চ করতে পারবেন, অবশ্যই পারবেন, যে কন্ট্রোল ইউ দিয়ে কন্ট্রোল এফ দিয়ে গুগল অ্যানালিটিক্স কথাটা লিখবেন, যদি দেখেন যে গুগল অ্যানালিটিক্স কথাটা আসছে তাহলে কি জি ট্যাগ একটা থাকবে, ওইটা গুগল অ্যানালিটিক্সের কোড, ওইটা সার্চ করা থাকবে। ওকে, সো আমাদের জেনারেল শেষ, অন পেজ শেষ, এর হচ্ছে অফ পেজ। অফ পেজ বলতে অন পেজ এসইও তো বুঝি,
পেইড অ্যাডভার্টাইজিং না, পেজের বাইরে থেকে ট্রাফিক নিয়ে আসা। পেইড অ্যাডভার্টাইজিং কিন্তু পিপিসিতে যাচ্ছে। অফ পেজ এসি হলো যে ব্যাকলিংকের কাজ, মানে অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা রেখে আসবো। যেমন ফেসবুকে আমরা দেখি না, কি দেখি, একটা অ্যাড দিছে, নিচে বলেছে ক্লিক করুন, ক্লিক করলে আমরা কোথায় যাচ্ছি, একটা ওয়েবসাইটে যাচ্ছি। সো অন্য ওয়েবসাইট থেকে কই আসতেছে আমার ওয়েবসাইটে, ফেসবুকে তো একটা ওয়েবসাইট। এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট থাকে, ব্লগ ওয়েবসাইট থাকে, বিভিন্ন কেউ ফোরাম লেখে, আমার নিশ রিলেটেড হতে হবে। হ্যাঁ, ওই জায়গায় গিয়ে আমাকে কি করতে হবে, ব্যাকলিং করা লাগে ট্রাফিক প্রাথমিক পর্যায়ে বাড়ানোর জন্য। উল্টাপাল্টা জায়গায় গিয়ে ব্যাকলিং করা যাবে না, এটা ম্যালিশিয়াস লিঙ্ক হয়ে যাবে, তখন গুগল এটাকে খুব খারাপভাবে দেখে। রিলেভেন্সি থাকতে হবে, ব্যাকলিং করার সময় অবশ্যই রিলেভেন্সি থাকতে হবে। যেমন আপনার যদি হোম এন্ড কিচেন নিয়ে ব্লগ লিখতেছেন, তাহলে কেউ যদি রেসিপি লেখে তার ওখানে আপনি কি লিঙ্ক করতে পারবেন, কিন্তু কারো যদি স্পোর্টস নিয়ে লিখে তার ওখানে লিঙ্ক করা যাবে, তার সাথে আপনার কোনো রিলেভেন্সি নাই। সো ব্যাকলিংকের সময় সবসময় খেয়াল রাখার আগে কি, রিলেভেন্সিটা খেয়াল রাখা লাগে, যে আমার সাথে রিলেভেন্স, তার ওখানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংকের অনেক ওয়ে আছে, অনেকভাবে ব্যাকলিং করা যায়। হ্যাঁ, সো ব্যাকলিংকের মেবি আপনার মডিউলে ইয়াও আছে, ওখানে দেখানো ব্যাকলিং কি কিভাবে করা যায়। সো এখানে জাস্ট একটা জিনিস রাখার চেষ্টা করছে যে ব্যাকলিংকের ক্লাসে তো দেখবেন এখন আমার কম্পিটিটর কোন কোন জায়গায় ব্যাকলিং করে আসছে, এই জিনিসটা আমাদের জন্য কি খুবই অবশ্যই দরকার। কারণ আমিও ওখানে গিয়ে গিয়ে নিশ্চয়ই ভালো জায়গায় করছে, এবং যেহেতু সামনের দিকে আছে ভালো জায়গায় তো সে ব্যাকলিং করবে, এবং যেহেতু আমার কিওয়ার্ডের সাথে তার কিওয়ার্ড মিল, আমার নিশের সাথে তার নিশ মিল, সো সে ভালো জায়গায় ব্যাকলিং করছে, আমিও যদি ওই জায়গায় ব্যাকলিং করতে পারি আমিও ভালো মানের ট্রাফিক পাবো। এটা একটা রিসার্চের ব্যাপার আছে, বাট প্রাথমিক পর্যায়ে হলো যে জাস্ট কালেক্ট করে রাখা ওই জায়গায় ব্যাকলিং আছে কিনা। সো ব্যাকলিংকের ক্ষেত্রে আপাতত দুইটা জিনিস মনে রাখবেন, ব্যাকলিং দুই ধরনের হয়, একটা হলো যে ডু ফলো, আরেকটা হলো যে নো ফলো। হ্যাঁ, ডু ফলো আর নো ফলোটা কি, ডু ফলো আর নো ফলো যদি বলি, তাহলে ডু ফলো হলো যে আপনি একটা ওয়েবসাইটে দুইভাবে লিঙ্ক নেওয়া যায়। এই যে লিঙ্কে ক্লিক করে আসবে, ওই লিঙ্কটা তো ওই ওয়েবসাইটে বসাইতে হবে। কোনো ওয়েবসাইটে যদি এরকম লিঙ্ক না থাকে, ক্লিক করে কেউ কোথাও যাবে? এই যে ধরেন আমি সাবস্ক্রাইব দিলাম না, এই যে এই জায়গায় ক্লিক করে নিচে বামে দেখেন একটা জায়গায় যাইতেছে না, বা ওর ওয়েবসাইটে ইন্টারনাল লিঙ্কিং করছে, বা এখানে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে যাচ্ছে। দ্যাট মিনস এই ওয়ার্ডের উপরে একটা অ্যাঙ্কর টেক্সট বসাইছে, যেটা আমরা হাইপার লিঙ্ক বলি। সো ওইটা দুই ভাগে নেওয়া যায়, একটা হলো যে ডু ফলো, একটা হলো যে নো ফলো। ডু ফলো নিলে নো ফলোর মধ্যে পার্থক্য ওই জায়গায়, ডু ফলোর ক্ষেত্রে ওই যে ওয়েবসাইট থেকে যখন আমার এখানে ট্রাফিক আসতেছে, দুইটার কিন্তু কিন্তু ট্রাফিক আসবে। ডু ফলোর ক্ষেত্রে একটা লাভ, কালকে আমরা ডিএপি এ দেখছিলাম না, ওই যে ওয়েবসাইটে একটা পাওয়ার আছে, ওই লিঙ্ক জুস বলি আমরা, লিঙ্ক জুস পাস হয়, ওই ওয়েবসাইটে একটা পাওয়ার, আমার ওয়েবসাইটে পাওয়ার আসবে, যেটা আমার অথরিটি বাড়াতে সাহায্য করবে। বুঝতে পারছি? ডু ফলোতে, নো ফলোতে এটা আসবে না। ডু ফলোর ক্ষেত্রে আসবে, নো ফলোর ক্ষেত্রে এটা আসবে না। তবে ডু ফলোতে একটু প্রবলেমও আছে, যে ওয়েবসাইট থেকে ডু ফলো নিয়েছেন ওই ওয়েবসাইট যদি কি হয়, র্যাঙ্কে ফল করে, এটা আপনার উপরে ইম্প্যাক্ট পড়বে। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই বুঝার অবশ্যই উপায় আছে, এটা ব্যাকলিংকের ক্লাসে দেখানো হবে, লিঙ্কগুলো কিভাবে, অ্যাঙ্কর টেক্সট কিভাবে, ওটা ইন ডিটেলসে দেখানো হবে, কোনো সমস্যা নেই। সো আমি আপাতত কি করব, আমাদের ওয়েবসাইটের আমার নো ফলো দরকার না, কারণ নো ফলো যে কোনোভাবে একজনকে অ্যাপ্রোচ করলে নেওয়া যায়, কারণ ও তো লিঙ্ক পাস হচ্ছে না। বাট ডু ফলোর ক্ষেত্রে একটু, কারণ হয়তো বা অনেকে পেইডও নেই, আমার ওয়েবসাইটে অনেক ট্রাফিক বেশি, তুমি আমার থেকে ডু ফলো নিবা, হ্যাঁ মাসে আমাকে এতটা টাকা দাও, এরকমও কিন্তু নেই, ডু ফলো সহজে দিতে। সো আমাদের এখানে কি দরকার, ডু ফলো লিঙ্কগুলা বের করে নেওয়া দরকার। ওকে, আমি চলে যাই। এটার জন্য আমাকে একটু যেতে হবে কোথায়, moz.com-এ। গতকালকে দেখাইছিলাম মজটা। হ্যাঁ, আবার লগ ইন চাইতেছে, করলাম। মজে চলে যাবেন, এটা অপশন আগে নিচে ছিল, এখন নাই, এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ রেকর্ড চালু করছে, রেকর্ড চালু করেই মজে ঢুকতে, কারণ পাসওয়ার্ড দেওয়ার জন্য তার রেকর্ড লিখে লাভ নাই। ওকে, সো মজে আগে অপশন নিচেটাই ছিল। আচ্ছা, অপশন ডোমেন ওভারভিউ কিওয়ার্ড, আচ্ছা ডোমেন ওভারভিউতে যাই, প্রোডাক্টস, ডোমেন অ্যানালাইসিসে গিয়ে দেখি সে আমাকে দিচ্ছে কিনা।
এখানে আমি আমার এই যে ইউআরএলটা দিয়ে দেব। দিয়ে তো দরকার নাই। র্যাঙ্কিং কিওয়ার্ড স্প্যাম লিঙ্কিং রুট ডোমেন টপ পেজ বাই লিঙ্কিং টপ লিঙ্কিং ডোমেন, অনেকগুলো পাবেন যে ডোমেন কোন কোন জায়গায় লিঙ্ক করছে, বাট এর রেজাল্টটাকে দিচ্ছি এস্টিমেট টপ র্যাঙ্কিং কিওয়ার্ড। ডোমেন এক্সপ্লোরার থেকে দেখি এখান থেকে আমাকে সাজেস্ট করতেছে কিনা। লিঙ্ক এক্সপ্লোরারে যাওয়ার পর আমরা যখন এখানে দিছি, তো এখানে হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক, হ্যাঁ, এখানে আমরা চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে লিঙ্ক টাইপ কি দিব, ফলো, আর এখানে অবশ্যই অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, অ্যাক্টিভ মিন্স কি, এখন অ্যাক্টিভ আছে ওই ধরনের পেজ। সো এই দুইটাতে ক্লিক করে নেব যাতে আমার এখানে ইয়া না আসে। অনেক সময় দুইটা ওয়েবসাইট চলে আসে, এই দুইটাতে ক্লিক করলে সিঙ্গেল সিঙ্গেল ওয়েবসাইট আসবে। সো এগুলো হলো যে কি, যে ওয়েবসাইটগুলোতে গিয়ে সে লিঙ্ক করে আসে, এইগুলা অ্যানালাইসিস করে বের করলাম। এবং এখান থেকে কয়টা পাইতেছি এখন, এই যে এক্সপোর্ট সিএসভি দিলে আমার এটা কি হবে, ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ডিএপি এটা আমার লাগবে এবং ইয়াটা আমার লাগবে না। এমএস কোডটা লাগবে, এগুলো লাগবে না, ইউআরএলটা লাগবে। এটা দরকার, টাইটেল দরকার নাই, ওই পেজের টাইটেলটা। অ্যাঙ্কর টেক্সট কোনটার, এটা হলো যে কোনটার উপরে অ্যাঙ্কর টেক্সটটা, কোন টেক্সটের উপরে, ওই যে একটু আগে টেক্সট দেখলাম না, মানে কোন টেক্সটের উপরে এই অ্যাঙ্কর, এই ইউআরএলটা বসাইছে আর কি, ওই জিনিসটা চেক করা। এটা দরকার নাই। আমার দরকার কি, স্প্যাম স্কোর, ডিএপিএ, এই তিনটা জিনিস আমার দরকার। স্প্যাম স্কোর হলো যে ওর কোনো স্প্যামিং সাইটে কোনো কিছু ঝামেলা আছে কিনা। স্প্যামিং হয় না, যেমন স্প্যামিং এর একটা উদাহরণ যদি দিই, ফেসবুকে অনেক সময় অ্যাড দেয় না, অ্যাড দেওয়ার পর আমরা নিচে গিয়ে কি একটা কমেন্ট করি যে এর থেকে ভালো প্রোডাক্ট চাইলে আমার ওখানে নিতে পারেন। আবার এরকম ব্লগ সাইটেও আছে, বিভিন্ন ব্লগ সাইটে গিয়ে কমেন্টের অপশন থাকে, ওখানে আমরা কমেন্ট করে আসতে পারি যে আমার ওয়েবসাইটে, ওর একটা কমেন্ট করে ওখানেও আমি আমার ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে আসতে পারি। এর মাধ্যমে অনেক সময় বেশি এটা করলে আবার এটার স্প্যাম স্কোরটা বেড়ে যায়। সো স্প্যামি টাইপের কাজগুলো করলে, বা স্প্যামিং কোনো ওয়েবসাইটে আমি গিয়ে লিঙ্ক দিয়ে আসছি, এ ধরনের কাজগুলো করলে স্প্যামি স্কোরগুলো বাড়তে থাকে। স্প্যামিং স্কোরগুলো দরকার আমার। এটার জন্য আমি একটা ফাইল ডাউনলোড করে নিই। তো কম্পিউটারের ব্যাকলিংক একটু বুঝাই, যেমন ডু ফলো নো ফলো আমরা বুঝছিলাম, ভিজিটর কি মেইন গোল, হ্যাঁ, ডাইরেক্ট র্যাঙ্কিং পাস, ইনডাইরেক্ট নো র্যাঙ্কিং পাস, এটার মধ্যে 60% 40%, এটা ব্যাকলিংকে ক্লাসে গেলে ডিটেলস কন্টেন্ট লিখলে তখন বুঝবেন। গুড ব্যাকলিং, সো ব্যাকলিংগুলো আমরা নিলাম, নেওয়ার পরও কিন্তু আমাদের কিছু জিনিস রিসার্চ করতে হবে। যেমন স্প্যাম স্কোর, আমরা ডিএপি এর ক্ষেত্রে, হ্যাঁ, ডিএপি এর ক্ষেত্রে কোনো ওয়েবসাইট যদি 30, সর্বোচ্চ 30-র নিচে হয়, ওইটা আমরা নিব না। কারণ ডিএপি ভালো না থাকলে ওয়েবসাইট নিয়ে লাভ আছে, তারে তো পজিশন ভালো নাই, আমরা তাকে নিয়ে কি করব। ওকে, অনেকে 40 বলে, 40 পর্যন্ত পাওয়াটা অনেক সময় মুশকিল হয়ে যায়, কিন্তু ডিএপি এর যত বেশি ওয়েবসাইটে পাওয়া যায় তত ভালো। আর স্প্যাম স্কোর, স্প্যাম স্কোর 15, 15-র উপরে হলে নিব না। ডিএপি কত বলছি, 30-র
নিচে হলে নিব না, 30+ গুলা নিব। আর স্প্যাম স্কোর 15, 15 কি হবে, 15 নিচে হতে হবে, উপরে গেলে ওদেরকে নিয়ে আর কোনো লাভ নাই। তো সেই ক্ষেত্রে আমি আগে ডিএপি এটা চেক করি। এটা হলো যে মজের ম্যাট্রিক্স, মজে এটা দিয়ে থাকে ডোমেন অথরিটি, পেজ অথরিটি, এটা ডিপেন্ড করে হলো যে আপনার পেজের এসইও স্ট্রেংথের উপর ডিপেন্ড করে তারা একটা র্যাঙ্কিং দেয় আর কি। পেজের স্ট্রেংথ এবং ব্যাকলিংকের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে এই র্যাঙ্কিংটা মজে প্রোভাইড করে। এটা কিন্তু গুগলের না, ডিএপি টোটালি হলো যে মজের একটা জিনিস, মজের ম্যাট্রিক্স। ব্যাকলিং করে একটা ইয়া করে আর কি, ওই ধরনের কোনো কিছু না করা বেটার। দেখা যায় যে অনেকে, সো পি এটা ঠিক করি, পি এর মধ্যে কি হতে পারে আমি সো ঠিক আছে। সো এখানে আমরা প্রথমে কি চেক করব, স্প্যাম স্কোর ডিএপি এ আমরা এখানে চলে যাই, এগুলাকে একটু বোল্ড করে নিই। না, ডিএ হলো যে ডোমেন অথরিটি, পিএ হলো যে পেজ অথরিটি। হ্যাঁ, পেজের উপরে, এটা টোটালি পেজের উপরে, এটা টোটাল ডোমেনের যা কিছু আছে সব কিছুর উপরে, দুটাই মজার প্রপার্টি। হ্যাঁ, পিএটা বাড়তে থাকবে। হ্যাঁ, যেমন আমরা যখন এখানে করি পিএটাকে একটু মাথায় মাথায় বেশি রাখা লাগে, কারণ আমার তার কার সাথে কম্পিটিশন, পেজের সাথে কম্পিটিশন, ডোমেনের পুরো ডোমেনের সাথে তো কম্পিটিশন না। সো পিএটা আমরা কি করি, আমরা আগে নিয়ে নিই দ্যাট টু এ করি, যেহেতু বড় লাগবে। না, পুরাটাই করব যাতে চারপাশে আমার চেঞ্জ হয়। এরপর এটা একটু চেঞ্জ করি। দ্যাট টু এ, তো আমাদের এখানে নিচে চলে যাইতেছে, কতর পরে বলবো নিব না, 30। এই যে এগুলো তো আমার আর দরকার নাই নাকি, প্রয়োজন আছে? প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। এরপর স্প্যাম স্কোর কত দেখবো বলছিলাম, 15 যদি থাকে ওইটার মতো করে নেবো, যেহেতু একটা পাইতেছি, ঠিক না? তাহলে এটা কি করলাম, ডিলিট করে দিলাম। এগুলা নিয়ে আমরা কি করব, অ্যানালাইসিস না আমাদের ইয়া পেজটাতে বসায় রাখবো। এগুলোর জন্য ব্যাকলিং পরবর্তীতে তাদের কাছ থেকে আমরা চাইবো, যেহেতু আমার কম্পিটিটর করছে, নিশ্চয়ই ভালো জায়গায় করছে। ক্যালিব্রি ছিল, ক্যালিব্রি, এটা এক পাশে নিয়ে আসি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। ঘরগুলো আবার কমপ্লিট করে দেয়। ওকে, সো এরপরও এগুলাতে আমাদের একটু রিসার্চ করা লাগবে। এখানে আনার পরও আমার কিছু অফ পেজের কিছু রিসার্চ করা লাগবে, যে এখানে আমি ব্যাকলিঙ্ক করতে পারবো কিনা। কেমন, এই যে ওয়েবসাইটে যদি ট্রাফিক আপওয়ার্কের দিকে থাকে, আমি যদি এই পেজটা নিয়ে আসি, রাখা হয়েছে গুড ব্যাকলিঙ্ক প্রোফাইল ওয়েবসাইট ফিউচার, ওই ওয়েবসাইটটা তো ভালো হতে হবে, না হলে কি লাভ আছে? তার ট্রাফিক তো উপরের দিকে যেতে হবে, ট্রাফিক কি দেখতে হবে, ভিজিটর বা ট্রাফিক উপরের দিকে যাচ্ছে কিনা, এটা দেখার জন্য আমাদের একটা এক্সটেনশন হেল্প করবে। ওই এক্সটেনশনের নাম কি, আমি একটু এক্সটেনশনে চলে যাই, আপনার এক্সটেনশনটা অন করে নিই, সিমিলার ওয়েব। হ্যাঁ, আপনার সিমিলার ওয়েব এক্সটেনশনটা দিয়ে নেবেন, এরপর সিমিলার ওয়েব এক্সটেনশনটা কাজ করবে।
সিমিলার ওয়েবটা দিয়ে নিই, সিমিলার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। সো আমি যাওয়ার পর যখন এই যে ওয়েবসাইটে গেলাম, আমার যে ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটের ইউআরএল নিয়ে নিই, কারণ এখানে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেখা লাগবে, এটা তো আর পেজের জন্য না, ওয়েবসাইটের ট্রাফিক যখন ওয়েবসাইটের ঢুকে দেখি। এখানে যাওয়ার পর যখন আমি সিমিলার ওয়েবটা অন করব, আমাকে সে অপশনে দেখাবে যে আমার ইয়াটা কি আপওয়ার্কে আছে নাকি নিচের দিকে ডাউনওয়ার্ড আছে। সো ডাউনওয়ার্ড হলে ওই ওয়েবসাইটে আমি কাজ করব না, সে তার ট্রাফিকই নিচের দিকে যাচ্ছে, সে আমাকে কি ট্রাফিক দিবে। ইচ্ছে ওয়াইফাই, জি আগের অবস্থা। আবার একটু রিলোড দেই। এক্সটেনশন আমি এখানে তো অনেক করছি, যখন একটা এক্সটেনশন ইউজ করবেন আর একটা এক্সটেনশন একটু বন্ধ হয়ে গেল, কারণ এগুলো সব কিছু রিসার্চ জিনিসটা একটার সাথে একটা কনফ্লিক্ট করতেই পারে। তো যে কোনো একটা এক্সটেনশন ব্যবহার করা হবে। সিমিলার ওয়েবে আমি একটু ক্লিক করি, এই ডান পাশে আমার দেখাবে সে কিন্তু কোথায় যাচ্ছে, ট্রাফিক নিচের দিকে যাচ্ছে। আমি যদি এই যে এটা এখন সিমিলার ওয়েব প্ল্যাটফর্মে চলে যায়, হ্যাঁ এখানে যদি না দেখায় আপনার সিমিলার ওয়েব ওয়েবসাইটেও চলে যেতে পারে, ওয়েবসাইটে গিয়েও সার্চ করে রেজাল্টগুলো পেতে পারেন। কন্টিনিউ উইথ গুগল, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, প্রথমে একটা অ্যাকাউন্ট চাইবে। দ্যাট মিনস দেখবেন যে ফ্রি অফ কস্ট অনেক কিছু দেখায়, প্রত্যেকটা ওয়েবসাইট প্রত্যেকটা সফটওয়্যারে একটা লিমিটেশন আছে যে ফ্রি অফ কস্ট এতটুকু দেখায়, আবার বেশি টাকা দিলে আপনাকে বেশি পরিমাণ রেজাল্ট দেবে। যেমন ফ্রি অফ কস্ট আপনাকে 2 পেজের রেজাল্ট দিল, আপনি যদি টাকা পয়সা দেন তখন পুরো ওয়েবসাইটটা অডিট করে দেবে, এই পার্থক্য, আর কোনো কিছু না। অনেকে মনে করে ফ্রিতে রেজাল্ট পাওয়া যায়, রেজাল্টের সাথে মানে পেইডের রেজাল্টের সাথে পার্থক্য হয় না, কোয়ান্টিটিতে পার্থক্য হয়, কোয়ালিটিতে না। ড্যাশবোর্ডে দিচ্ছে, ড্যাশবোর্ডে পেইডে নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, সো ওয়েব অ্যানালিটিকে যাই। বলতেছে দিলাম, এখানে আরো অনেক কিছু দেখায় যে ভিজিটর কেমন আসে, এ কেমন আসে, ওই জিনিসগুলো দেখায়। এই যে ওর ওয়েবসাইটে কিন্তু ডাউনের দিকে যাচ্ছে, হ্যাঁ ট্রাফিক, সো ওয়েবসাইট আমরা নিব না। আরো কিছু কিছু বিষয় দেখব পাশাপাশি, যেটা হলো যে কন্টেন্ট, কন্টেন্ট রিডেবল হতে হবে, এটা কন্টেন্টের ক্লাসে দেখাবে আপনাদেরকে, কন্টেন্টটা রিডেবল হতে হবে। আবার কন্টেন্টটা কি হতে হবে, স্প্যাম স্কোর এখানে 30% রাখছে, এটা আগের ছিল 50% নিলে ভালো, কিন্তু নিয়ম অনুযায়ী 30% পর্যন্ত এখনো অ্যালাউ করতেছে। বাট আমার ক্ষেত্রে আমি যখন আগেও বলছি গুগল একটা রুলস দেখাচ্ছে, বাট আমার ক্ষেত্রে আমার স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাট এটা হলো যে অথেন্টিক নেওয়া যায়, 30% পর্যন্ত নেওয়া যায় স্প্যাম স্কোর, আমি 50%-এর উপরে অ্যালাউ করি না আর কি। ডিএপিএ 20-র উপরে, মিনিমাম 20-র উপরে নেওয়া যায়, বাট আমি আপনাদেরকে বলছি কত, বর্তমানে 30-র উপরে নেওয়াটাই বেটার, মানে যত বেশি হয় ডিএপিএ ততই ভালো। রিলেভেন্সি থাকতে হবে আপনার নিশের সাথে, এটা কিন্তু প্রথমে বলছি ব্যাকলিংকের যে কোনো কাজ করতে গেলে আপনার নিশের সাথে রিলেভেন্ট থাকতে হবে। ট্রাস্ট রেশিও, ট্রাস্ট রেশিও বলতে ওয়েবসাইটের ট্রাস্ট রেশিওটা একটু দেখতে হবে যে ওয়েবসাইটটা কোনো প্রবলেম আছে কিনা। ট্রাস্ট রেশিওটা জানার জন্য একমাত্র আপনাদের একটা ওয়েবসাইট হেল্প করবে, এটা হলো যে কি ম্যাজেস্টিক.com। আমি যদি ম্যাজেস্টিক.com-এ চলে যাই, এখানে আমি আমার ওই ওয়েবসাইটটা দিয়ে দেই, কপি আসে নাই আগের থেকে, কপি করলাম, ম্যাজিকস্টিক.com-এ আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম, সার্চ করলাম। এখানে একটা সূত্র আছে যেটা হলো যে কি ট্রাস্ট ফ্লো ডিভাইডেড বাই সাইটেশন ফ্লো, এটা ডিভাইড দিলে মিনিমাম কত হতে হবে, 5 হতে হবে, 5-এর মধ্যে থাকতে হবে। ট্রাস্ট ফ্লো কত আছে, 61, ক্যালকুলেটর আছে কারো, একটু ভাগ দিই। ট্রাস্ট ফ্লো হলো 61 ভাগ 57, কত আসে, 1.07, দ্যাট মিনস ভালো আছে। মিনিমাম কত হতে হবে, বুঝতে পারছেন, মিনিমাম হলে এর নিচে গেলে তো আর নাই,
So, এটা হতে হবে। সো এটা নেওয়া যায়, বাট এর ট্রাফিক তো ভালোর দিকে যাচ্ছে না, ওইটা একটা সিস্টেম। সো এইভাবে করে রিসার্চ করে আরো এখান থেকে কি এগুলা কমায়, যেগুলো যেগুলো অফ পেজ এসইও আছে এখানে রাখতে হয় কম্পিটিটরে। কেন রাখতে হয়? যে ট্রাস্টফুল হলো যে গুগলস এর রুলস এর ওয়ার্ল্ড, ওখানে বিভিন্ন ঝামেলা আছে, ওয়েবসাইটে কোনো ঝামেলা আছে কিনা, প্রবলেম এটা ইয়াতে পড়বে কিনা, র্যাঙ্ক ফল করবে কিনা, এরপর হলো যে আপনার গুগলের কোনো ইস্যু আছে কিনা, এগুলো বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে। এটারও ইয়া দিচ্ছে, এই ম্যাজেস্টিক.com-এ দেয়, এরাই জিনিসটা দেয়। টোটাল অ্যাভেলেবল পেইড দিলে অনেক কিছু পাওয়া যায়, না দিলে পাওয়া যায় না আর কি। ট্রাস্ট বলতে তো আমরা বুঝি গুগলের কাছে ট্রাস্ট হতে, এটাই আর কি। সাইটেশনটা হলো যে এটা লোকাল ইয়ার একটা কাজ, এটা ওই গুগল অ্যানালিটিক্স বা ইয়াতে গেলে আপনাদেরকে দেখানো হবে ম্যাপিং এর মাধ্যমে। সাইটেশন হলো যে আমার ইয়াকে বিভিন্ন সাইটেশনের মাধ্যমে, ওই ম্যাপের মাধ্যমে বিভিন্ন ইয়া দেখা যায় না, ওখানের মধ্যে কিভাবে ইয়াটাকে রাখা যায় ওয়েবসাইটে, এটা দিয়ে করা যায়। আবার ম্যাপের মধ্যেও কিছু কাজ আছে, ওগুলা দিয়ে করা হয় সাইটে। সো এটা ছিল, এইভাবে করে আপনারা ব্যাকলিঙ্কগুলো এখানে নিয়ে রাখবেন, টোটাল অ্যানালাইসিস করে রাখবেন। ব্যাকলিঙ্কগুলো কেন এটা রাখার উদ্দেশ্য হলো, যখন আমি কন্টেন্টটা লিখবো, এখন আমার কি কিওয়ার্ড রেডি, কম্পিটিটরকে অ্যানালাইসিস করে বুঝছি যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করা লাগবে, এরপর এই কিওয়ার্ড নিয়ে কি করা লাগে, কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট যখন রেডি হবে, এটা কন্টেন্টটা কোথায় পাবলিশ করব, ওয়েবসাইটে পাবলিশ করব। সো কন্টেন্টটা রেডি করার পর কন্টেন্টটা আমাকে কিছু ব্যাকলিঙ্কও করতে হবে, কিছু ইন্টারনাল লিঙ্কও করতে হবে। হ্যাঁ, সো কন্টেন্ট ওকে। সো এতটুকু যেহেতু বুঝছি, এরপরের স্টেপে যাওয়ার আগে এখানে কি কোনো কোয়েশ্চেন আছে? ব্যাকলিংকটা হলো যে আমি যখন কন্টেন্টে যে একটা ওয়ার্ডের উপর বসাই আর কি, ওই ওয়ার্ডে ক্লিক করলে তখন তো আরেকটা ওয়েবসাইটে যায়, বা ব্যাকলিংকে যখন কাজ করবো আরেকজনের ওয়েবসাইটে গিয়ে আমি যদি ব্যাকলিংক আনি, একটা হলো যে আমার ওয়েবসাইট থেকে আরেকজনকে দিতে পারি, তখন হলো যে আমার কন্টেন্টে বসাবো। আর যখন আরেকজনের ওয়েবসাইটে নিয়ে আসবো, তখন তার ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংক করে আসা লাগবে, যে তুমি আমার ওয়েবসাইটে নিয়ে আসো। আর প্রাথমিক পর্যায়ে তো আমার থেকে কেউ ব্যাকলিংক নিবে না, নিবে কেউ, তখন আমাকে কি করতে হবে, এই ধরনের কিছু ইনফরমেশন, সিএনএন আছে, এরপর হলো যে বিভিন্ন সাইট আছে যেমন উইকিপিডিয়া আছে, ওইখানেও আপনি যে রিলেটেড কাজ করছে ইনফরমেশন পাওয়া যায়। সো ওই পেজকে ব্যাকলিংক দিয়ে দিবেন। ওগুলো তো গুগলের ট্রাস্ট সাইট, ওগুলোতে আপনার আপনার পেজ থেকে ওদেরকে ব্যাকলিংক দিতে তো সমস্যা নাই, সমস্যা আছে? সো প্রাথমিক পর্যায়ে ওদেরকে ব্যাকলিংক দিতে হয়, এই আর কি। আর প্রথমে আপনি ব্যাকলিংক যখন আরেকজন থেকে নিবেন বা ক্রিয়েট করবেন, তখন কি, তখন এটা আপনার জন্য ব্যাকলিংক হয়েছে, আরও সে দিবে। আর এটা হলো যে আপনি দিচ্ছেন আরেকজনকে ব্যাকলিংক, দুইটা ওয়ে। প্রথম পর্যায়ে আপনাকে যেটা বললাম ওইটা করবেন, আর কারো কাছ থেকে আপনাকে ব্যাকলিংক নিতে হবে নেওয়ার জন্য। হ্যাঁ, কম্পিটিটরের ওই নিছি কি জন্য, ওর থেকে নিব আমি, দিব। জি নাই, আমি, আপনি তো এখন আপনি যাকে দিবেন সে আপনাকে অ্যাপ্রোচ করবে, আমি এদের কাছে অ্যাপ্রোচ করব যে আমাকে ব্যাকলিংক দাও না। ওনাকে বিভিন্ন ওয়ে আছে অ্যাপ্রোচ করার, মেইলে অ্যাপ্রোচ আছে, বিভিন্ন অ্যাপ্রোচ আছে, যে ব্যাকলিংকের আপনাদের টপিক আছে। হ্যাঁ, ব্যাকলিংক অনেকে দেয়, এটা আপনি দেখবেন ফাইবারে গেলে অনেক সার্ভিস আছে যে ব্যাকলিংক করে দিচ্ছে আপনাকে। সো ব্যাকলিংক হলো যে একটা প্রসেস আছে। হ্যাঁ, জি, হ্যাঁ, অনেকে দেয়। সার্ভিসেরও আপনার ফাইবারে ঢুকলে খুব মজার মজার সার্ভিসও পাবেন। হ্যাঁ, আমরা শুধু মনে করি কি, আমরা যে স্কিল শিখতেছি এটা না, দোয়া করে অনেকে ইনকাম করে, এটাও সার্চ করে দেখেন। হ্যাঁ, অবশ্যই আছে ফাইবারে, যে আপনার জন্য দোয়া করবে, এর মাধ্যমে সে তাকে, আপনি তাকে টাকা দিবেন। এরপর হলো যে আপনার অসুস্থতা, ব্ল্যাক ম্যাজিক টাইপের আছে না, ওই সার্ভিসগুলো আছে ফাইবারে। হুম, দোয়ারটা আছে, বাংলাদেশি আছে আমাদের, সার্চ করে দেখেন, প্রে ফর ইউ দিয়ে সার্চ করেন ফাইবারে, মজার মজার সার্ভিসগুলো দেখতে পারবেন ওখানে। হ্যাঁ, একজন আছে ওদিন দেখলাম যে মাদ্রাসার পিপল দিয়ে দোয়া করাবে এতজন স্টুডেন্ট, এইভাবে ডিটেলস আছে। এরপর যে ফানি ভিডিও করে দিবে আপনাকে, এই ধরনের কিছু সার্ভিস আছে, যে দেখি না হ্যাপি বার্থডে নিয়ে কিছু ফানি ভিডিও করে, আপনার অনুষ্ঠানে কিছু ফানি, ওই ধরনের সার্ভিসও আছে এখানে। সো ওইগুলো দিলেও আপনি ফাইবার থেকে ইনকাম করতে পারবেন, ওই ধরনের যদি আপনার কোয়ালিটি থাকে। So, যেটা বললেন ওইটা ব্যাকলিংকের ক্লাস আছে না আপনাদের এখানে, ব্যাকলিংকের ক্লাস আছে, ব্যাকলিংকে দেখানো বিভিন্নভাবে কিভাবে আমি অ্যাপ্রোচ করে তার থেকে ব্যাকলিংক নিব। আর যখন আপনার থেকে কেউ নিবে, সে তো আপনাকে অ্যাপ্রোচ করবে, ওইটা আপনার তো দেখার দরকার নেই।
ব্যাকলিং ইয়া করে না, আমরা ওইভাবে তো সাজেস্ট করি না। বাংলাদেশে ব্যাকলিং নিজে গিয়ে গিয়ে কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করে করে ওয়েবসাইট বের করে নেওয়া বেটার। যারা প্রোভাইড করে, প্রোভাইডার যারা ব্যাকলিঙ্ক আপনাকে দিবে, থার্ড পার্টি হয়ে দ্যাট মিনস আপনার নিশ অনুযায়ী আপনি চাইতেছেন আপনি নিজে কাজ করবেন না, সে আপনার জন্য বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক করে দেবে। এটার ওয়েবসাইটের লিস্ট ওরকম আমার কাছে করা নাই, তবে চেষ্টা করব যদি আপনার সাথে যোগাযোগ যদি না কাজ করি বলতে আমরা এইভাবেই কম্পিটিটর বের করে এবং আমরা নিজেরা কিওয়ার্ড দিয়ে সার্চ করে বের করি, বা থার্ড পার্টির দ্বারা কখনো এ পর্যন্ত করাই নাই আমি, মানে আমার জন্য করাই নাই। অ্যাফিলিয়েট তো আরেকজনের কাজ করি নাই, নিজের জন্য করলে এটা করি নাই। আমার অনেক আগে একটা নিশ ছিল যে হোম এন্ড কিচেন নিয়ে। আমাদের এখানে হলো যে আবার মানে প্র্যাকটিক্যালি মেন্টররা কাজ না করলে, ক্রিয়েটিভ আইটিতে প্র্যাকটিক্যালি মেন্টররা কাজ না করলে ওদের আবার মেন্টর হিসেবে ইয়া করা না। যেমন আমাদের এখানে নিয়ম হচ্ছে কন্টিনিউয়াস বেসিসে এক্সামও হয় মেন্টরদের, আবার প্র্যাকটিক্যাল নলেজগুলোও থাকা লাগে, সেক্ষেত্রে এলাও, এছাড়া কোনোভাবে এলাও হয় না। ইভেন তো যে কোনো সময় সিও স্যার আমাদেরকে কল করে, মানে আমাদের এইচওডি স্যারদের পর্যন্ত পরীক্ষা নেয়, এটা বড় ঘটনা আমাদের। এই কারণে প্র্যাকটিক্যালি করার জন্য আমার হোম এন্ড কিচেন নিয়ে আগে একটা নিশ ছিল অ্যাফিলিয়েটে, তখন করছেন, তখন এভাবে ব্যাকলিংগুলো ক্রিয়েট করছে। হ্যাঁ, প্রথম ক্লাসে ওনাদের ভিডিওগুলো আছে, ওইটা দেখে যদি না বুঝেন ইয়া করেন তখন আবার রিভিউ করে দেবো। কারণ না, রেকর্ডের ক্লাসে আমি কোনো অপশনই বাকি দিইনি, এরকম যা বলছি এই যে রেকর্ড হচ্ছে এরকম প্রত্যেকটা জিনিসই রেকর্ড হয়েছে, আশা করছি। নিচ তো কালকে বললাম যে এটা একটা ভালো লাগার জায়গা। এরপর হচ্ছে যেগুলো আপনাদেরকে 7-8টা পয়েন্ট বলছি, এগুলো নিয়ে কম্পিটিশন কম, ওগুলো নিয়ে আগাইতে পারেন। যেগুলো আমি তো 7টা না 8টা কালকে অ্যাডভাইস করেছি, যে ব্রড নিচ থেকে আপনি নিচ সিলেক্ট করতে পারেন, ওখান থেকে আপনার যেটা ভালো লাগে ওগুলো নিয়ে কম্পিটিশন কম পাবেন। ওকে, সো এতটুকুতে আমরা শেষ করি। হ্যাঁ, ভিডিওটাকে এতটুকুতে সেভ করব অন্য টপিকে যাওয়ার আগে। হুম, গত ক্লাসের নাম্বার কত ছিল খেয়াল আছে? 3 ছিল না? ওকে, তাহলে এটা ফোন নামে সেভ করলাম।